আজকে যখন আমরা এই আলোচনা করতে বসেছি, আপনারা জানেন যে ভারত পাক উত্তেজনা কোন পর্যায়ে গিয়েছে। পরিস্থিতি যে কোনো সময় বিগড়ে যেতে পারে, এই রকম একটা সিচুয়েশন। যখন এই আলোচনা করছি তখন লেটেস্ট যে খবর পাওয়া যাচ্ছে যে জাপানকে ছাপিয়ে ভারত বিশ্বের থার্ড লার্জেস্ট ইকোনমিতে পদার্পণ করেছে এবং বলা হচ্ছে ফোর্থ লার্জেস্ট ইকোনমিতে চলে এসেছে, কারেকশন। এবং বলা হচ্ছে যে খুব শীঘ্রই, এবং সেটা নাকি আগামী এক বছরের মধ্যে ভারত থার্ড লার্জেস্ট ইকোনমিতে চলে যাবে। ভারতের আগে শুধু রয়েছে চীন, ইউএসএ, চীন এবং জার্মানি। এই তিনটে দেশকে শুধু দেশ এগিয়ে ভারতের থেকে। একবার ভাবুন, এই রকম একটা পরিস্থিতিতে ভারতকে যদি অশান্ত করে দেওয়া যায়, ভারতের চারিদিক থেকে যদি একটা অশান্তির বাতাবরণ তৈরি করে দেওয়া যায়, ভারত সেইটা নিয়েই ব্যতিব্যস্ত থাকবে। ভারতের আর্থিক যে অগ্রগতি, সেই অগ্রগতি কোথায় চলে যাবে একবার ভাবুন। সেই জায়গা থেকেই বিদেশি শক্তির এই রকম প্ল্যান। আর যখন এই রকম প্ল্যানের কথা আমরা বলছি, এর নেপথ্যে শুধুমাত্র কি পাকিস্তান? এর নেপথ্যে কি শুধুমাত্র পাকিস্তানি আর্মি চিফ আসিম মুনির, নাকি এর নেপথ্যে অন্যান্য দেশের সেনাকর্তা বা সেনাবাহিনীর প্রধান তারাও রয়েছেন? আপনারা অনেকেই হয়তো বুঝতে পারছেন যে আমার ইশারা অবশ্যই বাংলাদেশের দিকে, কারণ 2024-এর 5ই আগস্ট পরবর্তী পর্যায়ে বাংলাদেশ কিন্তু ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ অবস্থানে একেবারেই নেই। মুখে যদিও বড় বড় কথা বলছে, কিন্তু আদতে তারা সেটা করছে না। কেন করছে না বা কেন আমি কথা বলছি, তার প্রমাণ আপনাদের দেব এক এক করে। এবার বাংলাদেশের এক প্রাক্তন সেনাকর্তার ছবি আপনাদের দেখাই। তিনি হচ্ছেন মেজর জেনারেল আলম ফজলুর রহমান। তার ছবিটা একবার দেখাই। এই যে এই ভদ্রলোক, ইনি বিডিআর কমিশনের প্রধান। বিডিআর গণহত্যা 2009 সালের, সেই নিয়ে একটা কমিশন গঠিত হয়। সেই কমিশনের প্রধান হচ্ছেন এই মেজর জেনারেল আলম ফজলুর রহমান। এবার তিনি একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। কি পোস্ট করেছেন সেটাও একবার আপনাদের দেখাই। তিনি পোস্ট করেছেন, ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত উত্তর পূর্বে 7 রাজ্য দখল করে নেওয়া। যে উত্তর পূর্ব নিয়ে মোহাম্মদ ইউনূস সহ গোটা বাংলাদেশ একেবারে লালায়িত, লকলক করছে, জীব নোলা ঝরছে, সেই উত্তর পূর্ব দখল করে নেওয়া উচিত বলে বলছেন আলম ফজলুর রহমান, যিনি প্রাক্তন সেনাকর্তা বাংলাদেশের। তিনি বলছেন, এ ব্যাপারে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি। তার মানে এইসবের নেপথ্যে যে চীন গ্যারাকল তৈরি করেছে, সেটাও কিন্তু এক প্রকার উড়িয়ে দেওয়া যায় না। এবারে আর একটা ছবি আপনাদের দেখাই, যেখানে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি তার সেনাকে একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছেন। এই যে দেখুন, বাংলাদেশি সেনাপ্রধানের নেতৃত্বে সেনা মোবিলাইজেশন, সেনা জমায়েত হয়েছে, দেখতে পাচ্ছেন। সেনাকে তিনি তৈরি থাকতে বলছেন, এবং কোন কোন জায়গায় এই সেনাকে মোতায়েন থাকতে বলেছেন সেই বিষয়গুলো নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনায় আসব। আমি এ প্রসঙ্গে সরাসরি চলে যাব ভারতের প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন অনলাইনে। আমি সরাসরি চলে যাব তার কাছে। দীপ্তাংশুদা, আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। দীপ্তাংশুদা, আমরা দেখতে পাচ্ছি যে ভয়াবহ, ঠিক এই জায়গাটা নিয়েই আপনার সঙ্গে একদিন আমার আলোচনাও হয়েছে। আমরা এই আলোচনাও করেছি যে ভারতের সামনে যদি ত্রিমুখী শক্তি চলে আসে, ছায়াযুদ্ধে চীন এবং সরাসরি পাকিস্তান, এবং অন্যদিকে বাংলাদেশের উস্কানি দেওয়া এবং মদদ দেওয়া, এই রকম সিচুয়েশন যদি হয়, তাহলে ভারত কি করবে? আর এই যে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশি সেনাকর্তার যে সমস্ত পোস্ট আমরা দেখতে পাচ্ছি, তাতে করে কিন্তু সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দীপ্তাংশুদা, কিভাবে ব্যাখ্যা করবেন পুরো বিষয়টা? স্বপন, একদম কারেক্ট। এই মেজর জেনারেল ফজলুর রহমান এখন বিডিআর কমিশনের এটা একটা ফাসাদ সামনে রেখেছে এই সরকারের, এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে। কিন্তু প্রধান হচ্ছে সমস্ত পলিসি ডিসিশন যেগুলো হয়, সমস্ত পলিসি ডিসিশন বাংলাদেশের যেগুলো হয়, যেটা এই অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূসকে দিচ্ছে, এই ভদ্রলোক কিন্তু কমপ্লিট অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন। যেহেতু ওনার একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে, উনি রংপুর ডিভিশনে উনি জিওসি ছিলেন,
উনি আর্মি হেডকোয়ার্টারে ছিলেন। তো এই ভদ্রলোকের সঙ্গে আবার আইএসআই এর একটা সক্ষতা আছে, যোগ আছে। এই সবগুলো যদি আমরা অ্যাড করি, এই ডট গুলোকে যদি অ্যাড করি, তাহলে আমরা বুঝতে পারবো যে কথাটা উনি এই সময় বলছেন, যখন ভারত এবং পাকিস্তান আইবল টু আইবল কন্ট্যাক্ট, লাইন অফ কন্ট্রোল এবং ইন্টারন্যাশনাল বর্ডারে, যেখানে দুটো দেশের সামরিক বাহিনী এখন অপারেশন অ্যালার্ট, এবং যখন তখন এনি মোমেন্ট একটা কিছু হতে পারে বলে এরকম কথা দু দেশেই চলছে। সেই সময় আমরা বাংলাদেশকেও দেখেছি, বাংলাদেশ বারবার বলছে আইএসআই এবং পাকিস্তান সামরিক বাহিনীকে, যে কখনো বলছে আমাদের যে এয়ার স্পেস সেটা আমরা ইউজ করতে দিতে পারি, আমরা বাংলাদেশের স্থল, আমাদের বাংলাদেশের ল্যান্ড, এটা আমরা আপনাদের ইউজ করতে দিতে পারি। এমন কথা আবার বলছে এই ভদ্রলোক ফয়জুর রহমান, ও বলছে চীনকে ডেকে আনতে পারি, চীনের সঙ্গে সামরিক বাহিনীর একটা এক্সারসাইজ করি, যাতে এই সময় যখন একটা নর্দার্ন কমান্ড এবং ওয়েস্টার্ন কমান্ড, ভারতের সঙ্গে পাকিস্তানের একটা আইবল টু আইবল কন্ট্যাক্ট, এই সময় আমরা 7খানা এই পূর্বাঞ্চলে 7 সিস্টারের উপর অ্যাটাক করে আমরা নিয়ে নিতে পারি। এই যাদের চিন্তাধারা, মানে ফয়জুর রহমানকে একটি লোক না, এই ফয়জুর রহমান মাইন্ডসেট এটা পুরো মোহাম্মদ ইউনূসের মাইন্ডসেট। তো যে এই অন্তর্বর্তী সরকার লিড করছে, তার মাইন্ডসেট হচ্ছে প্রথম দিন থেকে 5ই অগস্টের পর থেকে, যেদিন থেকে উনি এলেন এবং যেদিন থেকে এই জিনিসগুলো পরিষ্কার হলো, কুয়াশা সরে গেল, এই মেঘটা সরে গেল, তাদের একমাত্র অবজেক্টিভ হচ্ছে ভারত বিদ্বেষ এবং ভারতের বিরুদ্ধে সমস্ত কারবাই, সেটা জঙ্গি সংগঠনের মাধ্যমে হোক, ওটা মৌলবাদী সংগঠনের মাধ্যমে হোক, অথবা এই গণমাধ্যমে ভারতের বিরুদ্ধে কথা বলা। তাদের প্রাক্তন সামরিক বাহিনীর যারা আছেন, তাদের লোক, তাদের মন্ত্রী মানে যাদের উপদেষ্টা, অ্যাডভাইজার যারা আছে, তারা প্রত্যেকে ভারত বিরোধী কথাবার্তা। এটা কিন্তু আমরা বিগত 8-9 মাস শুনতে পেরেছি। এবং আর কি দেখেছি, আইএসআই কে রেড কার্পেট দিয়ে পাকিস্তানকে 53 বছর আবার বাংলাদেশে ঢোকানো, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ভিসা রেজিম যেটা আছে ওটাকে রিল্যাক্সেশন করা, চট্টগ্রামে জাহাজ, ওই বন্দরে 3টে জাহাজ নিয়ে আসা, একটা নভেম্বরে, একটা জানুয়ারি এন্ড, ফেব্রুয়ারি বিগিনিং এ, আর একটা মার্চে। এই জাহাজে কি এসছে, কি রিসোর্স এসছে, এবং আইএসআই কি পাঠাচ্ছে বাংলাদেশে, কাদের জন্য পাঠাচ্ছে আমরা জানি। রোহিঙ্গাদের যেখানে ক্যাম্প চট্টগ্রামে, সেখানে আইএসআই অলরেডি একটা টিম পাঠিয়ে দিচ্ছে, তাদের ট্রেনিং দিচ্ছে লাস্ট 7-8 মাস। আপনি জানলে আরো, মানে আপনার দর্শককে আমি জানাতে চাই, সিলেটে যেখানে কমান্ডো স্কুল আছে, সেখানে একটা অলরেডি, মানে বাংলাদেশ সামরিক বাহিনীর কমান্ডো স্কুল, সেখানে অলরেডি একটা ঘর নিয়ে অফিস খুলে ফেলেছে এই আইএসআই। তো এই জিনিসগুলো